বয়সী নাছার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তসিরের সাথে। নাছার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাছাকে তুলে দিল তসিরের হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে, তারা সেটি একটিবারও ভেবে দেখল না। মূলত নাছার 10 নাম্বার চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শায়েক শিকদার, অর্থাৎ নাছার দাদার শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি, তারা আবদার করেছিল একজন মেয়ে। সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। নাছাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুফু 3জন এখনো কুমারী। তবে বোনদের মধ্যে ও বর্তমানে বড়, ওর বড় চাচাতো 4 বোনের বিয়ে হয়ে গেছে। আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাছার বাপ চাচারা নাছাকেই সুপে দিয়েছেন। মনে করবেন না, উনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসেবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা, নয়তো দুশমনের সাথে কে খা মিশাতে যায়। নাছা এটা ঠিক বুঝতে পারছে না, বুঝতে গিয়ে বারংবার বড্ডি কষ্ট হচ্ছে যে ফাঁস করে ওর এক চাচার শরীর খণ্ড বিখণ্ড করেছিল, তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাছাকে তুলে দিলেন। কিন্তু নাছা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার ওপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথেই বিয়ে দাও, তাও এই পরিবারে দিও না। ওর 15 জন চাচার মধ্যে কেউ তার কথা শুনেনি। সবাই বলেছেন, এটাই তোর নিয়তি। 15 জন চাচা শুনে আবার হট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাছার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন 4খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন 20-21 জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা। এর মধ্যে কয়েকজন বেনালেই মারা গেছেন, কাউকে কুপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাছাকে বাসর ঘরে ফুল সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হেনতেন হ্যানসেন বলে গেছেন, নাছার এসব এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে। এসবে ও ভুরুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাছা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজার। নাছার পুরো নাম নরিন সিদ্দিয়া। নাছা কাপড় বদলিয়ে রুমের বেকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। বেকনিতে সাদা পাতলা পর্দা ফেলায়, পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাছা অবাক নয়নে তাকে হালকা পায়ে বেলকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পায়, রাজনীতির চিন্স না কোনো লাউরা, আর করতে আসিস রাজনীতির নামে সাওয়া হালা মাগা। এত বিশ্রী কণ্ঠে শুনে নাছার বুঝতে বাকি থাকে না, এটাই তার বর তৌসির শিকদার। কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকেই বলে উঠেছে, এই খানকির পোলারা মুখ বন্ধ কর, নয়তো বোম দিয়া সবগুলারে উড়াইয়া দিমু। আর এইটি নাছা ভালোভাবেই শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাছা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো আর সাদার চেকের লুঙ্গি, হাতে একটা লোহার বড় দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটহ যুবক। তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে ছেদ মারে। কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়েন না, মাটিতে দাগ হতে হওয়ায় অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাছার হাত পা তিরতির করে কাঁপতে শুরু করে। কিন্তু ও ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো ও প্রথম দেখছে না, এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দার দিকে তাকিয়ে তা দূরে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলে, সাওয়ার দা দিয়ে একটা গর্দানও নামাইতে পারলাম না, এই বাল চাল সরাইন তাইকা। এ বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ, আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়িয়ে সেই যুবকের মৃত দেহের কাছে যায়। তারপর ওর সামনে বসে নিজের 2 হাতে দিয়ে মাথা চেপে ধরে ওর দর থেকে মাথা আলাদা করে দেয়, প্রাণকে মুক্তি দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে এই মাগির পোলার রে নিয়ে গাঙ্গে ভাসাই দে। রাজনীতির নামে সাওয়াগিরি করে, হালা জানোয়ার।
এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতর চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতর আসতে দেখে নাছার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাছা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাতে শুরু করে, নতুন বউ খুঁজছে আর কি, কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় সুরে মারতে মারতে আপনমনেই বলে, কি রে, কই গেল তালুকদারের মায়া ওইদি। তৌসির সন্দেহ নিয়ে বেকুনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাছা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, সাদা ধবধবে একটা 3 পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ চুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসেন না, বহুত সুন্দরী নারীর শরীর কেনা বেচা করে অভ্যস্ত তৌসির। কিন্তু তৌসির খানিকটা আটকে যায় আকিসে। নাছার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার ওপর আবার কোকড়ানো। এর মধ্যে নাছার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত, কেমন অদ্ভুত। ওর চোখের মণি গভীর সবুজাভ, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মণির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পোড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখল, তার ওপর আবার নিজের বউ রূপেই। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে, এটা দেখে নাছা নিজের হাত কচলাতে থাকে। মনে মনে ঠিক করেছে তৌসির যদি কিছু করতে আসে, তাহলে পাশের রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আঁকি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাছার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই, তুমি সত্যিই তো সিদ্দিকের মায়া। তৌসিরের এই কথা শুনে নাছা ভড়কে যায়। কি প্রশ্ন এটি? নাছা থতমত খেয়ে বলে, হহা, কেন, কোনো সন্দেহ? তৌসির নাছার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটেই। কারণ তোমার বাপ তো কায়লা, তাইলে তুমি ধলা কেমনে? নাছা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলা আর কায়লা হইলি এক। নাছার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা বুঝলা। নয়তো আমার মতো কায়লার কপালে তোমার মতো রূপসরার রূপরানী ঝুলা, বেশ ভাগ্যের ব্যাপার। নাছা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাছার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার অন্তর কালা ওইটা তুমি কেমনে জানলা? কেন, একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন। নাছার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়সে অনেক ছোট তুমি, তাই এসব যা দেখছো ভুলে যাও, আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাছা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বুঝোকে অপমান করা এক প্রকার। নাছা নিজের কালচে সবুজ চোখের অবুঝ চাহনি নিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্ন দেশি কাউরে আবার ওর বউ বানায় দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাছাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদারের মায়া? নাছা তৌসিরের কথায় বেশ বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ। কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচার সবগুলাই তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারোর সম্পদ ঝুলাইল না তো আমার গলায়। নাছা আর চুপ থাকতে পারে না। এইসব কথায় নাছা বলতে না চাইলেও বলে ফেলে, আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না। নাছার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে উঠে বলে, তোমার বাপ চাচার সবগুলা খানকির ধরা, ও কোনো সম্মান নাই। সাওয়াগুলা সবগুলাই বেইজ্জত। এমন বিশ্রী গালি শুনে নাছার শরীরের রাগে জ্বলতে শুরু করে। নাছা 2 হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাছার উপদেশ শুনে টিটকারির সুরে বলে, দুঃখিত দুঃখিত, আমি ভেরি দুঃখিত, বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাছা ভ্রু কুচকায় তৌসিরের কথায়, ভেরি সরি শুনেছে কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনল। এর মধ্যে তৌসির ওকেই বাচ্চা বলল। নাছা কাঠ গলায় বলে, আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার।
তৌসির নাছার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাছার দিকে তাকিয়ে থাকে, তারপর আফসোসের সুরে বলে, হালার পুতো গো, কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাই দিল লেদা বাইচ্ছা। হে বলেই আসমানের দিকে তাকিয়ে দুই হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাছার দিকে তাকিয়ে বলে, সবই দয়ালের খেলা বুঝলা তালুকদারের মায়া। ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাইচ্চা কাইচ্চা দিয়া বংশ ভরাইয়া দেওয়ার, কিন্তু তোমার যে বয়স আর বুঝো, এইটাই আমি এক বাচ্চার বাপও হইতে পারমু কি না সন্দেহ আছে। নাছা তৌসিরের কথায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? নাছা কিছু বলতে যাবে, তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমো গিয়া। বাসর টাসর এসব এই জীবনে হইব না, এসব করলে তুমি বাঁচতে না। নাছা তৌসিরের এই কথার জবাব টাস করে বলে ওঠে, নিজের মুখ সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলেই নাছা রুমে চলে আসে। রুমে এসেই কোথায় যাবে, এই রুমের বসার মতো একটা সোফাও নেই, নাছা খুঁজে পায় না। এরা এত বড়লোক হয়ে এমন ছোট কি করে কেন? ঘরটা বেশ বর্ষর, তবে এখানে ঝাঁকঝোঁক কিছু নেই। একখানা নরম তুষকে মুড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ার্ড্রব, তার পাশে ছোট্ট বুকশেলফ আর বেলকনির দরজা, সাইডের দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাছা এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পিছন থেকে এসে বলে, আমার লগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পার্টি রাখা আছে, এইটা বিছাইয়া নিচে ঘুমাও। নাছা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না। ধীরে ধীরে পার্টি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের উপরেও কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাছা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পার্টি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতেই জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকাইও না, লুঙ্গির নিচে কিছু পরি টরি না, লুঙ্গি আবার কাঁধে উঠিয়া যাইতে পারে। নাছা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খচখচ করছেই তো করছেই। আর খচখচ করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরীর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাছা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচ্চু, লাল চাচ্চু আর ছোট চাচ্চু বুঝবেন, কিন্তু উনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার দিচ্ছেন, সেই সুবাদে উনাকে মাস্টার চাচ্চু ডাকে। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকা। নাছার ভেতর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন, শুনেছে নাছা। নাছা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর, এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে? তাও এক পরিবার থেকে। নাছার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে IELTS ইংল্যান্ড গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে যে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাছার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাছার বাবা দেশে থাকতে চান আর নাছার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার, তাই একসময় এই চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে থেকে। নাছার যমজ ভাই নাছারকে নিয়ে চলে যান নাছার নাওলা ইংল্যান্ড, আর নাছা থেকে যায় দেশে। ছোট ছিল তখন বুঝেনি ও কিছু, ফুফু দাদিজানরা যা বুঝেছেন সেই বুঝেই থেকে গেছে। তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি, ওর বাপ চাচারা পুতুলের মতো যত্নে বড় করেছেন ওকে। বাবার চোখের মণি ছিল, তবে সেই মণিকেও এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাছার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সবসময়ই আগলে বড় করেছেন। নাছা বছরে হয়তো দুদিনও নিজের চুল নিজে আঁচড়ায়নি, ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা। সেজন্য ওর বড় আম্মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। নাছার যদি তাকত থাকতো তবে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজের যত্নের গড়া ফুলকে এভাবে ছড়িয়ে দিতে একটুও কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা, তাতেও নাছার সন্দেহ আছে। নাছা এমন 7-5 ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছু সময় পর, রাত এখন 2টোর কাছাকাছি। তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুমঘুম চোখে উঠে বসে বিছানা থেকে লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, সাওয়ার এক যন্ত্রণার লাইগা ঘুমাইতেও পারি না। হে বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে,
তখনই নরম কিছু একটার উপর পা পড়ে তৌসিরের সাথে সাথে মর করে একটা শব্দ হয়, একই সাথে নাছা চিৎকার করে উঠে। তৌসির নাছার টাকনুর উপর অজান্তেই পা রেখে দিয়েছিল, ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাছা আছে, তাও মেঝেতে শুয়ে। নোট: বেশ কয়দিন ধরে কিছু লেখা হয়নি। সেদিন এডিটর আপাকে বলেছিলাম একটা গল্প পোস্ট করতে, কিন্তু তিনি এই গল্পটি করলেন। অথচ এই গল্পটি আমি গুছিয়ে লিখিনি, তাই কেটে দিয়েছিলাম। আজ বৃষ্টি ছিল, বেশ কয়েক ঘন্টা কারেন্ট ছিল না। সেই সুবাদে লিখতে বসেছি, এক পর্ব লিখলাম। পরাণেরও এক পর্ব লিখলাম। জানি এই স্নিগ্ধবিষ গল্পটি অতটা বেশি মানুষ পড়বে না, কিন্তু তাতে আমার কিছু চায় আসে না। একজন দুজন পড়লেই যথেষ্ট। আমি নিজেই তো রেগুলার নই, তাহলে আর কি হবে অত রিডার দিয়ে। আরেকটি কথা, গল্পটিতে অনেক বাজে ভাষায় গালাগালি থাকবে, যেহেতু এটি বাস্তব রিলেটিভ একটি গল্প। অনেক প্যাচ আছে। আবার কেউ ভেবে বসবেন না এটি আত্মার আগল গল্পের মতো। এই গল্পটি সেই গল্পের থেকে 10 গুণ বেশি প্যাচওয়ালা। এবার আপনারা পড়তে পারেন, আপনাদের ইচ্ছের উপর নির্ভর। পড়ান গল্পটি আসবে কাল, তাই দয়া করে বারবার কমেন্টে জিজ্ঞেস করবেন না। জানি সবাই আমার উপর বিরক্ত, আমিও নিজেই নিজের উপর বিরক্ত। আর কি বলবো, রক্ত তরঙ্গ আর আসবে না, তাই আশায় থাকবেন না। অস্তিত্বের মোহ গল্পের আদলে কিছুটা লেখা এই স্নিগ্ধবিষ গল্পটি। কোনো গল্পেরই তো সুন্দর ইতি টানতে পারিনি, তাই দেখি এবার একটা সুন্দর শেষ দিতে পারি কিনা। শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব। আবার কেউ ভাববেন না আগের গল্পের মতো এই গল্পের নায়কও মারা যাবে। এই গল্পটি আমার দেখা বাস্তব কিছু ঘটনা থেকে কেটে নেওয়া। স্নিগ্ধবিষ 2, সানজিদা আক্তার মুন্নি। সতর্কীকরণ: কন্টেন্ট ওয়ার্নিং। এই গল্পে অশালীন ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে অনেক, তাই এই গল্পখানা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে। নাছা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাছা থতমত খেয়ে উঠে আর চট পাওয়া চিৎকার করে উঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মায়ের ঠ্যাং মনে হয় শেষ রে। এ বলে তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাছার কাছে এসে বসে। নাছা আর চিৎকার করে না হুসে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাছা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ব্যথা সহ্য করে নেয়। তবে মনে মনে ভেবেই নেয়, এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানিয়ে জীবন না কবে নিয়ে নিবে। তৌসির এক ঝলক নাছার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রোবের উপর থেকে বাম নিয়ে এসে নাছার সামনে বসে হাত বাড়িয়ে নাছার পায়ে হাত দিতে যায়, কিন্তু নাছা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাছাকে থাক থাক করতে দেখে তৌসির বিষ্ণু স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাইগা ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাছা কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি। এ বলে নাছা বামের মুখ খোলে অল্প একটু নিজের বা পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাছার পায়ে বা কয়েক হাত বুলিয়ে নাছার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে হেতে পা যদি মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে। একে পায়ে তো পেয়েছে ব্যথা, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার ওপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাছা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট হেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগো ভালো বেডি তোর, যে তৌসির শিকদার তোর পা ছুঁয়েছে। আর এত ফ্যাতো ফ্যাতো করিস না, আমি তোর জামাই, ছুঁইলে খারাপ কিছু হইতো না। হে বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায় আর নাছা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাছা একইভাবে বসে আছে। নাছাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাছা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসেরো। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বোরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছো? নাছা এটা শুনে দাঁত চেপে বলে, কারণ আমায় দাফন করা হয়েছে, তাই কাফন পরেছি। তৌসির নাছার এই ছাঁচ ধরার কথা শুনে বলে, ছাঁচ আমার লগে দেখায়ও না, পরে কবে মাইরা টাইরা ফেলমু, আর বউ মেরে ফেলার কলঙ্কিনী বইনা চাইমু। নাছা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনু যে ভাঙেনি, এটাই অনেক। নাছা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া।
ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাছা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে আসে। নাছা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে পাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের, তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা। ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে তা? কারণ এক একদিন এক এক সময় থাকে আর নাছা সূর্য দেখে বুঝে না ওয়াক্ত, তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপের সময় দেখে নেয়। কিন্তু এখন তো মোবাইল নেই। নাছা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এ রে হুনরানি, এই যে শুনছেন। তৌসির নাছার ডাক শুনে চোখ না খুলেই বলে, জি হুনরাম, জি শুনছি। নাছা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখব নামাজের। তৌসির এটা শুনে চোখ খোলে, বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাছা ফোন দেখেই আঁতকে উঠে ফোনের যে করুণ অবস্থা। এটা দেখেই নাছার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলে ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাছা খুঁজে পায় না। নাছা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল? নাও। নাছা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাছার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে, ওইটা আবার কোন বাল? এটা শুনেই নাছার মেজাজ তিক্ত হয়ে যায়, লোকটা এমনি কেন সবসময় গালি দেয়। নাছা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের ওপর রেখে বলে, থাক, লাগবে না আমার। হে বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাছার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে। হে বলেই বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খোলে, নাছার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের উপর মন শোধায়, তালুকদারের মায়া কালা জাদু টাদু করল না তো আবার। তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে, যদিও এই বিপদের সূচনাদাতা উনারাই। আসলে নাছার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাছার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরাবের পছন্দ নাছাকে। নাছার যখন বয়স 11, তখনই ও নাছাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবার অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ওর নানাবাড়ির মানুষও আছেন ওখানে, সেই সুবাদে। তবে কথা দেন, নাছা ইন্টার শেষ করলেই ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফা বিয়ে এবং নাছা তৌসিরের বিয়ের 1 তারিখে হয়েছিল। কিন্তু ও জানত শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল, কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পরদিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাছার জন্য পাগল, ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে। কিন্তু সত্যটা চাপানো সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচু নাদির এই কথাটি ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন। যেই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়, ইকরাব আসলে নাছার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে। সেই সময়ে ইকরাব কিছু মুহূর্ত সবার দিকে এক দৃষ্টিতে চোখ বড় করে স্থবির চোখে তাকিয়ে রো, আর তারপরই জ্বর শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে। ওর মনে এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছেন, ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরতেই ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে নাছাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো। ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদমুখখানা পরখ করি না। এটা শুনে নাছার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব, কিন্তু বিশ্বাস করে না একটুও। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন, মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, ওর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রো। ওর ফুল আর ওর নেই। মন বারবার শোধায়, ওহে, তোমার অন্তরের ফুল আজ কারো ঘর ফুল হয়ে গেছে, তুমি শূন্য আজ, তুমি শূন্য। ইকরাব পেছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল,
তাহলে আমি বেঁচে থেকে কি করব? হে বলেই ইকরাব করিডোরের রেলিংয়ের দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগেই ওকে ওর চাচা ধরে পিছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবেই ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে। তোমরা আমার সবটুকু শেষ করে দিলে। তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে। আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে, তোমরা, তোমরা। হে বলেই ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে। হ্যাঁ কাঁদে। এই যে কাঁদছে ইকরাব। নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে সব। দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস-প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণার লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমার আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নয়, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমার সব শেষ করে দিয়েছ। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমায় জীবন্ত দাফন করে নাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার। তাহলে আজও অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে? তালাক দিয়ে নিয়ে আসো, তারপরও ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। হে বলেই ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথে ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়া, অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভিতরের রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়, আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলেন এটা দেখে, নাহিদ, যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমায় চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো, আমি আর বেঁচে থেকেই কি করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরো রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মুড়ায়ও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন। আর সাথে সাথে 3-4 জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তিরতির করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমই চিরন্তন হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি, সে ফুল আর কারো না হোক। এ বলে ইকরাব বুক চেপে ধরে, বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরেই ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাছা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগেই ওর দাদার শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাছা গোসল করে নিয়েছে, ওকে তড়িঘড়ি করেই গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা। আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাছা একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে। ভিজে চুল, তাই খোলাই রেখেছে। নাছাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাছা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতে তো চেকের পরে, কিন্তু সাদা বেশি পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর মেজ চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ড এই জুতো সেরা ক্লাসিক ও হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে 100 বছরের পুরনো গুডিয়ার ওয়েলটেড লেদার জুতো, হাতে তৈরি। দাম 800 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবেই। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। তাকিয়ে কিছু সময় তাকিয়েও নাছা নিজের মতো চুরি পড়ছে। তৌসির নাছার বাদামি কোমরের নিচ অবধি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানেই তাকিয়েও। বেশ আকর্ষণীয় বটে এই কেশতরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগে তৌসিরের চোখে।
নাছার পরনে গোল ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বারবারই আটকে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিয়েছে মারাত্মক, মাইরি। নাছা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামের চুরির পরা হাতোদয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনায় আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো? কেন দেখা দিবেন? পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাছাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কি লো তালুকদারের মায়া, কি বিড়বিড়াও? নাছা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরই লাগে, জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব, অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলেন। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলে দিচ্ছে এই হয়তো কিছুদিন আগেই মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো এলোমেলো, ফর্সা, সুন্দর। মুখের গঠনও বড্ড সুন্দর। কিন্তু এইসব সৌন্দর্য পাঞ্চে নাছার চোখে। কারণ ওর চোখ চেয়ে একশ্যাম পুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাছা নিজের মনে মনেই শোধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগে মহাশয়ের নীরে। নাছা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে না বোধকভাবে বলে, না, কিছু না। তৌসির নাছার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংথাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতাছ না তো আবার? লাং শব্দটা শুনে নাছার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পিছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তমকা দিবেন না। তৌসির নাছাকে রেগে যেতে দেখে বলে, ও আমার সাওয়ার রায়গা যাও কেন? ভালো কথাই তো জিগাইলাম। নাছা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষাটা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাছা এটা শুনে কিছু বলে না। চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ালেই রাগে গা জ্বলবে। নাছা যেতে নেয়, তৌসির তখন বলে ওঠে, শুনো তালুকদারের মায়া, এমন সাপের মতো ফ্যাতো ফ্যাতো কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়ে মাইরা ফেলমু। নাছা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরাই ফেলেছিলেন। মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায় না দিয়ে গলায় পাড়াটা বসাইতাম। নাছা এ বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে, তোমারে মাইরা ফেললে আমি বউ পামু কই? এমন এই সাত কপালের দৌড়ে তোমার মতো চানমুখী পাইছি। নাছা আর কোনো উত্তর দেয় না। চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা করে করে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে। নিজের পেয়েও না পাওয়া তীব্র যন্ত্রণায়। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজামো আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নাজামো চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। উনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলেন, নে, টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুচকে বলে, দূর। তুমি তো জানো, এসব বাল চাল ছাইপাস আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজামো চাচা ওর কথা শুনে হেসে বলেন, নেশার ব্যবসা করিস, আর নেশা করিস না তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাজ মামা বলে ওঠেন, আমি খুঁজে পাই না, ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না? তৌসির বিরক্তি নিয়ে বলে, দূর। এইসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না। তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজামো চাচা বলে ওঠেন, আচ্ছা, বাদ দে এগুলা। আগে ক বউ পছন্দ হয়েছে? তৌসির উনার কথায় উত্তর দেয়, হ, চাচা। বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না। মিনহাজ মামা ওর কথায় ভুরু কুচকে বলেন, কেন? যোগ্য না কেন? তৌসির বিরক্তির সুরে বলে, আরে সংসার কেমনে করমু? ওর বয়স আর আমার বয়স দেখছ। কত ছোট ও। এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা, এইগুলা বাদ। তোমরা কও, তোমরা বিয়ে করবা কবে? আমি তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের উপর হাতে থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে উনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পাঠাতে পারেননি। উনি ব্যর্থ, উনার অভ্যাসী। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একখানে পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম। তাই আর বিয়ে করা হয়নি।
উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজামত চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, উনার রাজনীতি আর দুর্নীতি সব, সংসার, বউ, বাচ্চা এগুলোতে তিনি রাজি নন। তাই আর কি করা, উনি আছেন উনার মতোই। নাজামত চাচা তৌসিরকে বলেন, শুন, 2টা বাটিয়ালি থাইকা আইছে, এখন কি করমু ওগো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো। হ, ওরা নিজেই আইছে, আমরা কাউরে ধইরা আনি নাই। তাইলে ওগরে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও। আলম 5 লাখ দিচ্ছে আমারে, এর মধ্যে ওদের 2 জনের 2 দিয়া দিও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই বাবারা, ল্যাবের কি হইল? দাঁতের টাই কোনো কাম হইছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওগুলো ডাক্তার না, সবগুলা উলুর বদল, সাওয়াগুলা কোনো কামের না, চলবে। কেমন হচ্ছে বলবেন যে 2-1 জন পড়ছেন। তৌসির বসে আছে বাগানের রাখা মাটিং করার সোফায়, ওর সাথে নাজামত চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জুজি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তা এই পথে কেন? দেখলে তো ভালো ঘরেরই মনে হইতাছে। মেয়েটি এটা শুনে নাক কুচকে বলে, কেন আবার? নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালোই কথা বলতে পারো দেখি। নাজামত চাচা বলেন, তৌসির যখন কুমারী, তাইলে এ আলমের ভাতিজা তন্ময়ের কাছে পাড়াইয়া দে। ও কুমারী মায়া বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজামত চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, 1 রাত তন্ময়ের লগে থাকবা, রেট দিব 70,000 হইব। মেয়েটি এটা শুনে খুশিতে নেচে উঠে বলে, হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাইলে এই থাইকা এখন ভাগো, কখন কোথায় যাইবা বইলা দিমু কাইল। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই, নেতা সাহেব। হে বলেই মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির ছিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, দুর্মাগী, ছুঁইস না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর ওপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠছে এই ছেঁচড়ামি আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ, তুই দেহ ব্যবসা করবি কর, কিন্তু এইগুলা আমার লগে না, আমার নির্ধারণ করা লোকের লগে। যা এন থাইকা ভাগ, মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে হালতো টেনে ইনিবিনিয়ে বলে, কি হয়েছে বিবাহিত? আমার সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাঝা ওপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাঝার যথেষ্ট ধারণা আছে। আসলে এরা বিভিন্ন ভালো, কুমারী, অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি, কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শেকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক খবিস মহিলা নাঝার চোখে উনি। তৌসির মেয়েটির এমন ছেঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে তারপর এক ছক্কায় কোমরে গোজা পিস্তল বের করে টাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ঢুকিয়ে দেয়। টাস করে উঠে পুরো বাড়ির উঠোন, তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটি টাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজামত চাচা বিরক্ত হয়ে বলেন, সাওয়ার, রাগ সামলাইতে পারস না? এখন এই মাগিরে মাইরা ফেললি, এখন ওই খানকির পোলারে কি দিবি? তৌসির পিস্তল সোফায় সুরে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশই দিয়ে দাও। ওর তো দেহ দরকার, জিতা আর মরা দিয়ে কি করব? তাজা আছে লাশ। হে বলেই লুঙ্গি টাকনু দিয়ে বাড়ি মেরে তুলে 2 হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভিতরে যেতে যেতে বলে, সাওয়ার, এক জীবন মাইরি যেদিকে চাই, ওইদিকেই গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না। এগুলো ওর বিবিজান আর নাজামত চাচা, মিনহাজ মামাই সামলান। তবে মাঝে মধ্যে 2-1 জনকে ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাছা এক দৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষ এরা! আজ নাছার বাড়ির লোক কেউ আসেনি, আগামীকাল আসবে নাকি নাছার মন বলে, না এলেই ভালো।
আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকে হারিয়েছে। চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়ার যন্ত্রণায় নাছা যতটা পুড়েছে, ততটাই পুরুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাছা বেকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এ সময় তৌসির রুমে আসে। এসে নাছা না দেখে বুঝে নেয় নাছা বেকনিতে আছে। তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলিয়ে বিছানায় রাখে। আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, এই বালের মায়া সারাক্ষণ বেকনিতে পইরা থাকে। এ বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে বেকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না, খারাপ। খারাপ মেজাজটা। খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করে ভেতরে। এ মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির বেকনিতে পা রাখাতেই ওর নজর বন্দী হয় মোহান্ত এক বিমূঢ় সুন্দর চিত্ররূপ নাছা দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অবধি কোকড়ানো বাদামি কেশতরঙ্গ, চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাছা আকাশের দিকেই তাকিয়ে আছে। তৌসির পেছনে থেকে নাছার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রো। তারপর কিছু সময় পর বলে ওঠব, তালুকদারের মায়া, রাইত বিরাইতে এমনে দাঁড়াইও না বেকনিতে আয়া। পরে জিনের বালগুলো তোমার রূপের আগুনে জয়লা তোমার পিছনে যাইব কুত্তার মতো পইরা। নাছা তৌসিরের কথা শুনে খানিকটা ভরকে যায়, তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্য দিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেকের লুঙ্গি আর সাদা স্যান্ডু গেঞ্জি। স্যান্ডু গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরো বেশি নিখুঁত লাগছে। তৌসির নাছাকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শুনো, এমনে নাক ছিটকাইও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাছা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না। আমি আপনাকে স্বামী মানি না। নাছার কথা শুনে তৌসির নাছার দিকে একটু এগিয়ে এসে কপাট গলায় বলে, জামাই মানস না তাইলে কি করস? যা দৌড় দে নিজের বাড়িতে। আমার তো তোর মতো বউ লাগবো না। নাছা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়। রাগে গা ঝাঁঝা করছে, এত বড় অপমান। নাছা নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এতে হেসে বলে, জানি তো, যাইতে পারবা না কারণ তোমার বাপ চাচা সবগুলোই তো ইতর হালারা। তুমি চইলা গেলেও আবার আমার কাছেই দিয়ে চাইব। নাছা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রো। সত্যি তো তৌসির তো ভুল কিছু বলেনি। নাছাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, কাল সকালে পড়তে হইব। নাছা তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্ত মাখা পাঞ্জাবি আমায় ধুতে বলতেছেন। আমাকেও পাপের অংশীদার বানাতে চান। তৌসির এটা শুনে অল্প তিরিক করে রেগে বলে, ওই মাগি, তোমার জামাইরে বিছানায় টানতাছিল আর ওরে তুমি অসহায় কইতাছ। নাছা এই গালি শুনে চোখ মুখ কুচকে নেয়, কি গালি? নাছা দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন, অথচ নিজে যেতে পারেন না। নাছার এমন ঘাটতারামি কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলের ছিটা উপচে পড়ল। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতা সামলে নে, সাওয়ার মায়া, নয়তো থুতা আস্থা রাখবো না। নাছা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার থুতা ঠিকই আছে। নিজেকে সামলান। পাপে তোখা হয়ে যাচ্ছে অন্তর আপনার। তৌসির নাছার সাহস দেখে থমকায়। বেশ সাহস বেড়ে গেছে, এই ছোট্ট মেয়ের বয়স হয়নি এক চিলতে আর এত বড় বড় কথা। তৌসির নাছার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপী, আর আমার পাপে আমারে ক্ষয় করব, তাতে তোমার কি? আর আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বললে পাপীকেও অপমান করা হবে। নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যেই সাওয়ারি হই না কেন, তাতে তোমার কি? নাছা এই, তোমার কি, তোমার কি, আর গালি শুনে দ্বিগুণ রেগে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টের একটাই অস্ত্র আর তা হলো অশ্লীল বাক্য। বেশি মুখ লম্বা করো না, নয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাছা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন? খুন করবেন? নাকি নিজেরা ব্যবসায় বেচে দিবেন? কি করবেন? এগুলোই তো করতে পারেন, আর কোনো বাল পারেন করতে। পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন? নিন, করুন, আপনার জন্য আমার জীবনের সব চিত্রল হারিয়েছে, এবার জীবনটাও নিয়ে নিন। তাহলে শান্ত হবেন। নাছার হঠাৎ এমন রাগ দেখে তৌসির চোখ বড় বড় করে নাছার দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভেবে নেয় এর লগে সত্যি জিন টিন লাগলো না তো।
তৌসির নাছাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলে, এই চুপ, এত কথা বলবি না, জাগিয়ে মরণের ঘুম ঘুমা। আমার লগে ফ্যাতি করলে জীবন্ত কবর দিয়া দিমু। তবে নাছা কি ওর ধমকে ভয় পাওয়ার মেয়ে? নাছা আরো বেশি চিৎকার করে বলে, তো দিয়ে দিন। তৌসির নাছার কথায় মারাত্মক রাগ ওঠে। তৌসির নিজের লুঙ্গির নিচের কোণ তুলে হাতে নিয়ে কোমরে গুজে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমারে তোর সাওয়ার রাগ দেখাস, আমার লগে ফ্যাতি করস, আইজ তোর সাওয়াগিরি আমি বের কইরা দিমু। হে বলেই তৌসির সাপের মতো ফুসফুস করে নাছার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাছা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় উঠান, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এ বলে নাছা দুই হাতে মাটি আঁকড়ে ধরে পিছতে থাকে। তৌসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল এত ছাজ, আর দেখাবে ছাজ? নাছা ঢোক দিলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, ন ন আর এমন করব না, আমায় তুলুন এখান থেকে। এ বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাছাকে তৌসির কবরের ভেতর বসিয়ে রেখেছে সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য, যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তৌসির নাছাকে রাগে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে, কারণ ও মুখে মুখে তর্ক করছিল। কবরে ফেলেছিল তো, কিন্তু তাও নাছা ভয় না পেয়ে উল্টো তৌসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর নাছা ভয় মরছে। তৌসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারের মায়া, তোমার সাওয়ার রাগ তোমার কাছেই রাখো, নয়তো নেক্সটে এমন কিছু হইলে সাপ চুলাই দিমু গলায়। নাজামো চাচা আর মিনহাজ মামা তৌসিরকে গালি দিয়ে বলেন, থাপ্পড়ি দাঁত ফালাইয়া দিমু। ওরে তাড়াতাড়ি তোলো, বউরা রাগ ঝাপ করবেই, এগুলো সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে? তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার? যেই লেদা বাইচা ঝুলাইছ গলায়, এরে লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করণ লাগবো আমার। এ বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে উপরে অন্যদিকে ছুঁড়ে মারে। নাছা এখন ভয়ে সিটিয়ে আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমারে নিয়ে আয়, আমরা গেলাম। এ বলে নাজামত চাচা আর মিনহাজ মামা চলে যেতে থাকেন। তৌসির মুচকি হেসে নাছার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি না, তাচ্ছিল্যের বললে ঠিক হবে। নাছার দিকে তাকায় তৌসির, এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য চায়, কিন্তু বড় সাধ্য হয় না ফিরিয়ে নেওয়ার। নাছার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাছার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া খেন্নার চাহনি দেখতে পাচ্ছে। নাছার তপ্ত কুসুমরানার রক্তিম অধর খানার রাগে কাঁপছে। মনে হচ্ছে অধরোদয় জোড়া গোলাপকুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়, তারপর চোখ খোলে নাছার দিকে হাত বাড়িয়ে বলে, চলো উদো। কিন্তু নাছা ওর হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, উপরে উঠুন যান, তারপর আমি উঠব। তৌসির নাছার কথায় কিছু বলেন না, চুপচাপ কবের পারে উঠে এক হাঁটু ফিরে বসে নাছার দিকে হাত বাড়ায়। কিন্তু নাছা আবারও আগের মতো কাজ করে, নিজেই নিজের কষ্ট করে পারে উঠে পড়ে। তৌসির নাছার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতাছ? কিন্তু নাছা কোনো ওর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাছার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি এই কেমন ঝাল মরিচ আমার কপালে জুটাইলা আল্লাহ। ঘড়ির কাঁটা 3টায় এসে থেমেছে। চারপাশ একদম স্তব্ধ নিস্তব্ধত, কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে পেছনের ঝোপঝাড়ে ঝিঝি পোকার মৃদু সুর। এমন সময় নাছা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনের সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে তার ভাঙা আত্মসম্মানের, যন্ত্রণা আর অসহায়ের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস, যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছে। নাছা কবরের চারপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখ পড়ে এক কালচে রঙের বিচ্ছুর উপর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা, যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছে। তখনকার অপমানের রাগের রাতে ঘুম হয়নি ওর, তাই তো এসেছে এখানে। রাগে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো ও, কিন্তু এখন ভয় পায় না, উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আঁকি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতর ঢোকে আবারও। পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিত হয়ে। নাছা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে,
আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এ বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ টেনে তুলে আনে টাকলুর কাছ থেকে। তারপর সেই বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে। তসিরের ঘুম এখনো ভাঙেনি। নাছার বিচ্ছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্তি পাব। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট, সঙ্গে রংছাটা একটি প্যান্ট। চুলগুলো এলোমেলো। সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখচোরা লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্নছাড়া এক অবয়ব। চারপাশে কেবল এখন প্যাঁচা আর কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে একদৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে গেছে। ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মনে চাচ্ছে ইকরাব যেভাবে নাছাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল, ওভাবেই কাঁদতে। কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত। ও চাইলেও পারবে না। ও যে শুধুই নাছার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতরে ভেতরে। বুকটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে দমনাকের কাছে এসে আটকে গেছে। আর আসবে নয়, হয়তো চলেই এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলে, রুদ্ররাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারণে বলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো। তবে তুমি তার জন্য কেন এতটা পুরো? এবার মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। বুক ধরফর করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখের পানিগুলো টুপটাপ করে সিঁড়িতে পড়তে থাকে। নিচেই নিজেকে বলে, আমি মানতে পারছি না, তুমি আমার হয়েও কেন আমার হলে না? নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আমার না পাওয়া স্নিগ্ধপদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এ বলে মাথা তুলে চারদিকে তাকায়। তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয়। টুনটান আওয়াজের তালে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগ গলায় গিয়ে ওঠে, বিধাতা আমাকে বলো, কোথায় গেলে তাকে পাবো? যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়ায় ধরি। চোখ মেলিয়া দেখি আমি, সে যে বুকে নাই। নাছা পড়েছে মুশকিলে। হাত পা তিরতির করে কাঁপছে, আর কাঁপবেই না কেন? ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছেন ওর চাচা নাদের আর নাহিদ, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাছার বয়সেরই, দুই ভাগ্নেও এসেছে। এরা ওই বয়সের, ওই 2-1 মাস ব্যবধান ফাইজার রায়াত। এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই। সাথে নাছার দাদার শ্বশুর তুয়াইদ শিকদারও আছেন, নাছার শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজামত চাচা মিনহাজ মামাও আছেন। তৌসিরের বিবিজান, তুয়াইদ শিকদারের বেগম নূরজাহান হাতুনও আছেন। নাছাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাছা ইকরাবকে দেখেই স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দিবে, আর স্তব্ধ হয়েছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে, এটাই অনেক। নাছা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাছার ইকরাবকে ওটা পছন্দ নয়, কিন্তু ও জানে ভালো করেই ইকরাব ওর জন্য দিওয়ানা। চারদিকে চোখ বুলিয়ে নাছা নিজের মাস্টার চাচচু আর ছোট চাচচুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাছা সহ ওর বাড়ির লোকরা ভয় পেতে শুরু করেন, কি জানি কি করে। নাহিদ চাচুরা তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না, শুধু নাছাকে একটিবার দেখতে চায়। নাছা ইকরাবের দিকে তাকিয়ে মেকি হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাছার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তোর শ্বশুরবাড়িতে এলাম। নাছা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাছা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। বিমুড়ি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাছার হাতের চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ হতে তোর বিয়ের সালামি। নাছা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়, হে লোক কি চাচ্ছে, পাগল হয়ে গেল নাকি?
নাছা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাছার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস। ফুল নাছা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নায় বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশের নাজামত চাচাকে কুনি দিয়ে গুথা মারে। এতে নাজামত চাচা চারদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝুঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বউয়ের দিকে এমন আশিক নজরে কেন তাকায়? নাজামত চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলেন, বেইজ্জতি বাণী বন্ধ কর, সাওয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি সাওয়ার নাতি হলে তোর বাপ সাওয়াহালা গাদ্দারের জন্ম। নাজামত চাচা আর কিছু বলতে যাবেন, তার আগেই নাছা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাছা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজামত চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাছার এই ছিচকামি দেখে তৌসিরও চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়, এতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইরা গেল। নাছা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণ ভিজিয়ে তৌসিরের বা হাতে ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাছার দিকে তাকায়, তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাছার মাথায় ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছয় শরীর জ্বলে যাচ্ছে নাছার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাছার মাথার ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে পলক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশিক হও না কেন, হালার পুতো, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়, অন্তর জ্বলে যাচ্ছে। নাছার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতর খাখা করছে। ইকরাব হাসফাস করে চারদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। হে বলেই সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়। মাস্টার চাচ্চু পরিস্থিতি সামলাতে বলে, আসলে ও গতকালই এসেছে, অঘুমা হয়েছে, তাই। তাহলে আমরাও আসি। নাছা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়, মাস্টার চাচ্চুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, চাচ্চু, দাদা ভাই এলেন না? বিয়ের সময়ও ছিলেন না তো? ছোট চাচ্চু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাছা মাথা নাড়ায়। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজন দুদিক দিয়ে ওকে জড়িয়ে দিয়ে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস, ফোন করে। নাছা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এ বলে ছোট চাচ্চুর বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচ্চু চারদিকে তাকিয়ে মেকি হেসে ওকে ফিসফিসিয়ে বলেন, তুই চিন্তা করিস না। মাস্টার চাচ্চু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, নাছার ফোন ওকে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলেন, না না, সমস্যা হবে কেন, দিতে পারেন। মাস্টার চাচ্চু অনুমতি পেয়ে নাছার হাতে নিজের পকেট থেকে নাছার ফোনটি তুলে দিয়ে বলেন, তোর ফোন। নাছা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাছার ফোনটা ওর সাহেব চাচ্চু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাছার উনার কথা মনে পড়ে গেল। নাছারা সবাই বিদায় নিয়ে চলে যান। নাছাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাছা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্রা মায়া, সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় উনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায়, কিন্তু ছাল ছাড়ে আমার উপরে। এ বলে নিজের লুঙ্গির নিচের এক কোণ হাতে তুলে রুমের দিকে পা বাড়ায়, পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে কাজকর্ম সব জানবে। ইকরাবরা গাড়িতে উঠছে। শিকদার বাড়ির বড় উঠানের এক সাইডেই গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নেয়, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে বেকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রিপিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গুচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মুচড়ে উঠে, চোখ পেয়ে টুপুটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতর উঠে বসে। আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পিছনে তাকায়, আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতেই দেখে ওর ছোট চাচ্চু ওর দিকেই তাকিয়ে আছেন। ইকরাব উনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়।
কিন্তু নাহিদ চাচ্চু নিজেকে সামলাতে পারেন না, উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিচ্ছু করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচ্চু, তেমায় আমি বলতে পারবো না, বুঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচ্চু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট্ট নাচা ছটফট করছে আর অন্য বাড়িতে তুই, ওইদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই। আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচ্চুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মনিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচ্চুর লগে বিয়ে দিয়ে দেই? সাফওয়ানের এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচ্চু ওর দিকে চোখ গরম করে তাকান, সাফওয়ানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে এক মগজ দিচ্ছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে না কাজ করবে। নাছা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাছা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাছার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যামপুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাছা শুধু একবার ওকে দেখতে চায়, শুধু দেখতেই চায়, আর কিছু না। নাছা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কিতালো, তালুকদারের মায়া, তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? আঙুনে মরণ হইয়া গেল কেন? একটু দুঃখ প্রকাশ করতে পারল না নাছায়ের আগেই তৌসির পিছন থেকে টিটকারি দিয়ে এই কথাটা বলে ওঠে। নাছা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন? এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তাভাবনা করতে পারেন না? তৌসির নাছার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গা ছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বাল জিগাইলেই এমন ফ্যাতো ফ্যাতো করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখেই আমি কইলাম। নাছা তৌসিরের কথায় সোজা জবাব দেয়, এবার, হ্যাঁ, মাস্টার ভাই আমায় পছন্দ করেন, আমার উনার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাছার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাছার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে, তারপর আবার নাছার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাছা তৌসিরের কথায় চারপাশে চোখ বুলিয়ে নিজের 2 হাত বুকে বাজ করে নিয়ে গুজতে গুজতে বলে, না। নাছার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আরো চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাছা কিছুটা ভরকে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাছা নয়, তাই সত্যিটা বলে দেয়, হ্যাঁ, করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তার কাছে যাইতে চাও? নাছা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে এই তৌসির রেগে গেল না কেন? সত্যিটা জানার পর তো একটা গালি দেওয়া উচিত, কিন্তু কই, কিছুই তো বলছে না, উল্টো জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা। নাছা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এ কথা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার এই আবেগী প্রেমটেম জানলা দিয়া উড়াল দিব, বছরে বছরে আমার পক্ষ হইতে বাচ্চা 2-1টা গিফট পাইলে। নাছা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতেই কাজলে যাচ্ছে খাখা করে। নাছা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকিয়ে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন? এত নিকৃষ্ট কেন? একটু ভালো হতে পারেন না? তৌসির নাছার কথা শুনে ওর দিকে 2 কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলাই সন্ত্রাস, তাইলে আমি কেমনে ভালো হমু? দুঃখিত, আমার পক্ষ ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেন, আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল, আমরা যা করি প্রকাশ্যে, আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে। নাছা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টি তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে, এই যে নারীদেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র, তলে তলে হাসপাতালের ভেতর দাঁতের লেবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন, সেটা কি? তৌসির নাছার মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছ নাকি? এত কিছু জানো? হ্যাঁ, জানি। আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন, তার থেকে ডবল শয়তানি চলে আড়ালে।
তৌসির এটা শুনে চারদিকে তাকিয়ে নাছার দিকে একটু ঝুঁকে বলে, হুস, আসতে বলো। আর সবকিছু প্রকাশ্যে করতে হয় না বুঝলা, তালুকদারের মায়া। নাছা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহরাম ভাতেই ঘেন্না লাগছে আমার। তৌসির নাছার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়, তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে, তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহরাম কইয়া ভালো কথা মনে করাইলা, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাছার সারা শরীর কেঁপে উঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বউ হয়ে থাকছি তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছে করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাছার কথায় হেসে দিয়ে বলে, মানব না বইলা দেখবা, একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছ। নাছা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হয়েছে, বাদ দাও। তুমি নিজেই আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার তোমার মতো বউয়ের থাইকা ওইসব কিছু লাগবো না। নাছা এটা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, লাগবে কেন? যারা কন্ট্রাক্টে নারীদেহ বিকায়, তাদের কিছুর অভাব হয়। আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাছার কথায় ওর দিকে রাগী চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর, নাছার এইসব কথায়, কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমনে থাপ্পড় মারমু, অমনের দাঁত সবগুলা ছেলছেলাইয়া খুইলা পড়ব, সাওয়ার মায়া। নিজের এই এক হাত লম্বা থুতা সামলা। নাছা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি, একদম খাঁটি বলেছি। কোন নারীর লগে নিজের শখ পূরণ করছেন? কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার হাজারবার বিষে ডুবে মরার জন্য যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাছার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারো লগে কিছু করছি? তুই দেখছস কারো লগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কিভাবে বললি? তোর থুতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবো না। যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না। আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাছার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাছা, তুমি এখনো অনেক ছোট, তোমার বুঝো কম। তুমি যা ভাববে এখন, তাই বিশ্বাস করবে, আমি সত্যিটা বললেও অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও আমি আমার স্ত্রী, অর্থাৎ তোমায়, সম্মান করি। মন থাইকা একটু পছন্দও করি। তাই দয়া কইরা তোমার মুখটা সামলে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাছা আর কিছু বলেন না, এমন ঠান্ডা গলার কথা শুনেও যদিও এখন কাউ করে, তো এটা নিতান্তই বোকামি। নাছা চুপচাপ বেলকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙ ঠ্যাং মেলে, তো নাছার অবস্থা আজ এমন। যেতে গিয়ে টাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাছাকে পড়ে যেতে দেখে পিছনে ঘুরে নাছার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ছাড়ো, আরো বেশি করে। নাছা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসির দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তাতে আপনার কি? তৌসির নাছার কথা শুনে চারদিকে ভুরু কুচকে তাকিয়ে ফিসফিস করে বলে, এক বালের ঝাল মরিচ জুটছে ঠাডা পড়া কপালে। তৌসির নাছার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি, হাত সরাও তো আমি দেখি কিতা হইছে। এ বলে নাছার আঙুল ধরে ওর হাত সরাতে নেয়, তখনই তৌসিরের চোখ পড়ে নাছার হাতের পাতায় থাকা মেহেদি রঙের দিকে। সারা জীবন দেখেছে, নতুন বউরা হাত মা মুড়িয়ে মেহেদি দেয়, কিন্তু নাছার হাতের তালুই একটু মেহেদি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মেহেদি দিয়েই ধুয়ে নেওয়া হয়েছে। নাছা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে, ছাড়ুন হাত। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাছা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে কিছু সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রো, তারপর সামনে পা বাড়ায়। কিন্তু পা বাড়িয়েই আবারও পড়ে যেতে নেয়, সোফার পায়ে পা লেগে। কিন্তু পড়ে না, তৌসির পিছন থেকে ওর হাত টেনে ধরে। নাছার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে ওঠে। নাছা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান, বারবার পড়ে যাচ্ছে। নাছা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়,
ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাছাকে হাসতে দেখল। নাছার হাসি দেখে তৌসির আপন মনে বলে ওঠে, মায়াদার হাসি সুন্দর আছে। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের 3 তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের, 2 তলা বাড়ার জন্য আর উপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছেন অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারাই এখানে এই সম্মেলনে। 2-1জন ফরেনারও আছেন। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসিরের একটি মেয়েকে গুলি করেছিল তারই লিভার, হাত, কিডনি বিক্রি করতেই এখানে আসলে। তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করেন নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হাত, ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালো বাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছুর 80 লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি নাম যার কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির এগুলো বাদ ভাই, 2-1টা কুমারী মেয়ে পাইলে দিস, তো অনেক দিন হয় এমন কিছুর স্বাদ নেওয়া হয় না। তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে, খানিকির পোলা, ভালো হমায়া বিয়া দিয়ে দিছ তো, তাও তোর শখ মিটল না। এতে ফজলুল নাক মুখ কুচকে বলে, শখ আর কুই মিঠে বলতো, তোর দেওয়ার কাম দিয়া দিস। নাজামুল চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আইচ্ছা আইচ্ছা পাইবিনে, আগে ক্যাচতে আমার। তখনই আরেকজন বলে, এগুলো বাদ দে, একটা মূল্যবান পাথরের দেখা পাইছি, তোরা কি চাইবি? আমি লোক লাগা দিছি। তৌসির নাক মুখ কুচকে বলে, তোরা যা আমি চাইতাম না, আমার বউরে লইয়া কাইল পরীক্ষা দিতে নিয়ে যাইতে হইব। বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি নাকি? আরে ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনিতেই ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বাহ, কচি বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্তচোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাইচ্চা লাউরামি বন্ধ কর, আমার বউয়ের নাম মুখেও আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়া একটাও বাজে কথা আমি সহ্য করব না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়। কারণ ও জানে, বেশি উল্টো পাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখত না। এদিকে স্থানীয় থানায় ঘটছে এক কেলেঙ্কারি। নাছার 8 নাম্বার চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টম দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে, এখনো বলছে না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই উনাকে ছাড়াতে উনার বড় বোন নমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স 36, কিন্তু এখনও তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা নাহ পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি উনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি দাঁত ধমক দিয়ে বলেন, আমি উনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পিছন থেকে ওসি বলেন, যেতে দাও। নমি এক নজর পিছনে তাকিয়ে তারপর সেলের ভেতর ঢোকেন, তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন, কি জন্য এসেছিস এখানে? তানভীর ইতস্তত গলায় বলেন, আমি জানি না, আমি দোকানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওসি গিয়া আপনার আমাদের সাথে যাইতে হইব, আর তাই চলে আসছি। এটা শুনে নমির শরীর রাগে জ্বলে যায়। কি বেহার মতো কথা। নমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দাঁত চেপে টাস টাস করে তানভীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কার বাল ছিঁড়ছ তুমি? ওরা তোমারে কইল জেলে আসতে, আর চইলা আয়লা। গরুর বাইচ্চা। যখন কারণ বলে নাই, তখন ওখানে ওগো কবর দিতে পারলি না। তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নমি আর কিছু না বলে মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্ত চোখে চেয়ে জিজ্ঞেস করেন, আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে, ম্যাডাম। নমি এটা শুনে হাত বাড়িয়ে এক টানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? শাওয়ার কেস আমারে শিখাস? তুই যে ঘুষ শোধ খাইয়া মেতে থাকিস, ওইসব এভিডেন্স পেস্ট করব করতে। করণ বল, খানিকির ছেলে বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতেই নিয়ে আসা। নমি চিৎকার করে বলেন, যখন তুই এর জন্য নিয়ে এসেছিস,
তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হলো? ওসি আমতা আমতা করে বলেন, ও ও ও ওকে, আপনি নিয়ে যান উনাকে। নওমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন। এতে ওসি গিয়া 2 কদম পিছনে পড়েন। নওমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর নেক্সটে যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে, তাহলে তোর কবর এই থানায় আমি নওমি সিদ্দিকী নিজ হাতে খুলব, জানোয়ারের বাচ্চা। নওমি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পিছনে বন্দি রাখা সম্ভব হয় না। নওমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন। আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে, সামান্য কারণে তুই এখানে এসেছিস, তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কোপামু। তানভীর মাথা নিচু করে রাখেন। নওমি আবার বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে, যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানে দাঁড়িয়েই ওর মাথা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নিব। তানভীর মাথা নাড়ান। এখন রাত হয়তো 10টার কোথায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুতি নিয়েছেন। আজ তৌসিরও বাড়িতেই এমন সময়। নাছা নিচে মাটিতে শুয়েছে আর তৌসির বিছানায়। নাছার ঘুম নেই চোখে। কিভাবে থাকবে? আগামীকাল আইএলটিএস এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে আর জোহরের পর এসে বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। এসএসসি দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে, 2 বার কোর্স করে এইবার পরীক্ষায় বসছে। প্রথমবার বসেনি, কারণ ওর টার্গেট ডিরেক্টর 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। এইচএসসিতেও জিপিএ 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাছা, দুনিয়া বলতে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন, 18 বছর বয়সে কিভাবে এইচএসসি দিয়ে দিল। আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করিয়েছিলেন। আর সেজন্য পিএসসির রেজাল্ট ও ভালো হয়নি। তবে অনেক ভালোই হয়েছে। নাছা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে, প্রায় হাত পা এখন থেকেই কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বইটি যা প্রয়োজন সবই এখানে এনেছে, সাথে করে নাছা। অনেক সময়ের নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাছা, উপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাছার কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জরা ধইরা ঘুমামু। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাছা কেঁপে ওঠে। দীর্ঘ শ্বাস নেয়। নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী, একজন স্বামীর চাওয়া এমনি হয়। নাছা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাছার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে, মনে হচ্ছে টা জেঁকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাছার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তানি। এ বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাছার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাছার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি, ওইদিকে সরো। নাছা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান, আর বালিশ নিয়ে আসুন। আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাছার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাছার পাশে বসে পড়ে। নাছার হাত পা তিরতির করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে। গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাছার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাছা এক লাফে উঠে বসে, তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিরের বেলাও গরুগিরি করতে মন চায়। তৌসির নাছার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলে, এমন ফ্যাতো কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এ বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাছাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুয়ে বলে, এবার ঘুমাও। নাছা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তে, তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাছাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে।
তৌসিরের হাতের স্পর্শে নাছা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে ভয়ে এক লাফে উঠে বসে তৌসিরের থেকে 2 হাত দূরে সরে যায়। এটি দেখে তৌসির ভ্রু কুঁচকে নাছার দিকে তাকিয়ে বলে, কি হইল, এমনে লাফাও কেন? নাছা তৌসির কথায় কিছু বলে না। জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়। তারপর নিজেকে ফের বোঝায়, যত যাই হোক, এটা তৌসিরের হক, নাছার কোনো অধিকার নেই ছিটফুটি করার। নাছা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে এক টানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাছার পিঠ থেকে শরীর জ্বলে যাচ্ছে। নাছার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়, কিন্তু ও কিছু করার নেই। এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাছা শুয়েরও। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাছা কেঁপে ওঠে বার কয়েক। নাছা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পিছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে। 4:30 অবধি থাকবে। তৌসির নাছার অসুস্থতা হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাছাকে জিজ্ঞেস করে, তা এখন এই ইংলিশ টিংলিশ শেখা কি করবা? আর করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবই বৃথা। আমার সব কষ্ট বৃথা। বছর ধরে পড়াতাছ। SSC দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তা এই IELTS কেন এত কষ্ট কইরা করাতাছ? লন্ডন যাওয়ার লাইগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাছা তৌসির কথায় কিছু সময় চুপ থাকে। তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে। কিন্তু তা আর সম্ভব হলো না। তৌসির নাছার কথায় বেশ কিছু সময় চুপ থাকে। তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে। তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই। আমি যাব না আর কোথাও। নাছার কথায় তৌসির আর কিছু বলে না। চুপচাপ একটু এগিয়ে এসে নাছার ঘাড়ের থেকে ওর কুকড়ানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ হেসে নেয়। নাছার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। রাগে শরীর খাখা করছে। নাছা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে, তোমার গন্ধে মাখছি। নাছা তৌসিরের কথার প্রত্যুত্তরে কঠিন গলায় বলে, তা এর আগে কত নারীর গন্ধে মেখেছেন? যদি বলি, তুমি প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাছার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো উপর যদি তোমার বিশ্বাস না থাকে তবে সে যদি মহাসত্যবাদীও হয়, তারপরও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাছার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাছার ঠিক হজম হয় না। নাছা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাছাকে নোটে দেখে তৌসির বিরক্তি গলায় বলে, এত নইরো না, লুঙ্গির গিট খুইলা চাইব। চলবে।